আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুক্রিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বেসিক ক্লাসের আরও একটি নতুন ক্লাসে হাজির হতে পারলাম। আজ এটি হচ্ছে ক্লাস 6, ষষ্ঠ দিনের ক্লাসের এই আয়োজন চলছে। আমি জানি আমার সঙ্গে পুরনোদের সঙ্গে নতুন অনেকে যুক্ত হয়েছ। কমেন্টে আমি সবাইকে দেখতে চাই, যারা বিশেষ করে নতুন বন্ধুরা রয়েছে কমেন্টে একটু নিউ লিখে দাও। আর পুরনো যারা আছো তাদেরকে অধিকার নিয়ে বলছি যে ডেফিনেটলি অবশ্যই আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দাও কাছের বন্ধুকে। ওকে, সো ক্লাসটি শুরু করছি। কমেন্টে নজর রাখছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা কেমন আছো? কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, তুমি যদি শিখতে চাও, শিক্ষকের প্রতি অবশ্যই তোমাকে কৃতজ্ঞ হতে হবে। শিক্ষকের অর্ডারগুলো ফলো করতে হবে। এখনকার এই সময় শিক্ষক এবং ছাত্রছাত্রীর স্টুডেন্টসের মধ্যে যে বন্ধন, সেটা কেমন যেন একটু বেমানান, ঠিক আগের মতো আর নেই। তুমি যদি সত্যিকার অর্থে শিখতে চাও, শিক্ষকের কাছ থেকে তার রসদ নিতে চাও, শিক্ষকের মাঝে থাকা সমস্ত কিছুকে তুমি উজাড় করে নিতে চাও, তোমাকে ডেডিকেটেড হতে হবে, তোমাকে নম্র হতে হবে। যেটা আজ থেকে হয়তো বা 100 বছর আগের কথা, তোমার বাবারা তোমার দাদারাই এমনটা ছিলেন। কিন্তু এখন কেন যেন শিক্ষকের প্রতি স্টুডেন্টের এই শ্রদ্ধার লেভেলটা কমে গেছে। এর জন্য হয়তো বা আমরা উভয়ই দায়ী। তো যাই হোক, সেই জায়গা থেকে আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা ইংলিশ মজার সঙ্গে যুক্ত আছো, তোমাদের ম্যানার, তোমাদের আচরণ দেখে যেন অন্যরা শেখে, অন্যরা যেন এটা ভাবে যে তুমি ইংলিশ মজার স্টুডেন্ট, তুমি ইংলিশ মজা থেকে কিছু একটা শিখছো। ওকে, শুরু করি আজকের আয়োজনটি। ক্লাস 6 আয়োজনের শুরুতে আরেকটি বিষয় জানিয়ে দিই। নিবিড় পরিচর্যা গ্রুপে আজকে একটা এক্সাম অনুষ্ঠিত হলো। সো এক্সাম 1 অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যারা যখনই খোঁজ পেয়েছো পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবে। সমস্ত ক্লাস পরীক্ষা দারুণভাবে সাজানো আছে সেখানে। সো পেইড ব্যাচে এক্সামটি অনুষ্ঠিত হয়েছে। আমার ক্লাসটি শেষ হলেই রেজাল্ট পাবলিশ হবে। সো এভাবে করে একটু একটু করে অন্যরা এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে কেন? যদি তুমি ভাবো আমি তো আজকেই খবর পেলাম, কোনো সমস্যা নেই। এখন ক্লাসগুলো এলোমেলো, বাট তুমি যখনই পেইড ব্যাচে যুক্ত থাকবে, সব কিছু ক্লাস, পরীক্ষা, নোটস সব কিছু সেখানে ধারাবাহিকভাবে সাজানো গোছানো পেয়ে যাবে। আর কোর্স ফি কত বলো তো? একেবারে নামমাত্র 301 টাকা। এটাকে কোর্স ফি বলা যাবে না, এটাকে আমরা একটা বন্ধন বলবো, তোমার মনোযোগকে ধরে রাখার। এখন নাকি টাকা ছাড়া, অর্থ ছাড়া নাকি মনোযোগ ধরে রাখা যায় না। আসলে তাই। আর সেই কারণে কোর্স ফিটা নামমাত্র রাখা হয়েছে, যেন মনোযোগটা ধরে রাখা যায়। বেসিক ক্লাস 6 শুরু করছি। আলোচ্য বিষয় হচ্ছে ইম্পারেটিভ। সো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে, ইন্টারোগেটিভ শেষ হয়েছে। আজকে আমরা শুরু করব সেন্টেন্সের তৃতীয় প্রকার। আমি শুরুতে লিখে দিচ্ছি কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সের 3 নম্বর যে প্রকার, সেটি হচ্ছে ইম্পারেটিভ। খুব মনোযোগী হতে হবে। জানার রয়েছে, শেখার রয়েছে অনেক কিছু। এই একটি ক্লাস, এবং এখান থেকে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, প্রতিটা পরীক্ষার জন্য রিটেন অংশ, স্পোকেন, প্রতিটা ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। সো কাইন্ডস অফ সেন্টেন্সের তৃতীয় প্রকারের নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভের কথা বললেই অনেক কিছু এসে যায়। সেটা কি আসে আমি একটু পরে বলছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে এই বাক্যগুলো দিকে নজর দেওয়া। ধরো আমি একটি বাক্য লিখলাম যে ক্লিন ইয়োর রুম, মানে কি বলতো? তোমার রুমটা পরিষ্কার করো। ওকে, সো ক্লিন ইয়োর রুম। ওকে, তোমার রুমটা পরিষ্কার করো। আমি এই কথাটাকে আরেকটু ভদ্রভাবে বলতে পারি। ধরো একটু বড় মানুষ বা একটু সিনিয়র সিনিয়র ভাইয়া বা আপু, তাকে আমি বললাম যে কাইন্ডলি বা প্লিজ ক্লিন ইয়োর রুম। বা বলতে পারি ক্লিন ইয়োর রুম নাও। আমি ধরো নাও দিলাম, এটা এখনই পরিষ্কার করো। আমি নাও দিয়ে অন্য কিছু বোঝাতে চেয়েছি, সেটা বলছি। এরপরে ধরো বলা হলো যে প্লিজ ক্লিন ইয়োর রুম। এবার আমি যেটা করেছি যে এই বাক্যটার সাথে একটা প্লিজ যুক্ত করেছি, বিনয়। সো দয়া করে রুমটা পরিষ্কার করুন, বা দয়া করে তোমার রুমটা পরিষ্কার করো। এবার নাও কথাটি আমি বাদ দিয়েছি। এরপরে ধরো আমি কথাটাকে এইভাবে বলতে পারি যে কনসিডার, একটু ছোট্ট করে কিছু লাগালাম যে বিবেচনা করো। কি বিবেচনা? ক্লিনিং। এবার ক্লিনের সঙ্গে আইএনজি হয়েছে ক্লিনিং ইউর রুম।
এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার কী এমন কারণ, একটু আগে ছিল ক্লিন আর এবার বিশেষ কী এমন কারণে ক্লিনের সঙ্গে আইএনজি হলো। এগুলো তোমাদেরকে পরে শেখাবো বাবা। কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু ওয়ার্ডের একটা দারুণ দ্বন্দ্ব আছে, ওই ওয়ার্ডগুলো আসলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়। যেমন স্টপ, রাইট, স্টপ রাইটিং বলে না। সো এরকম কনসিডার একটি শব্দ যার পরে আরেকটি ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি করতে হয়, ছোট্ট এই কথাটুকু মনে রাখো। সো কনসিডার ক্লিনিং ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করার বিষয়ে তুমি বিবেচনায় রাখতে পারো। কনসিডার মানে বিবেচনা করার মতো বিষয়। এরপরে ধরো সে একা একা রুমটা পরিষ্কার করতে পারছে না, তুমি বলছো যে লেটস, ওকে, সো লেটস মানে লেটাস, সো তুমি বলছো যে লেটস ক্লিন ইয়োর রুম, চলো তোমার রুমটা পরিষ্কার করি, মানে দুজনে মিলে পরিষ্কার করি, হয় না, ছোট বোন বড় বোন দুজনে মিলে। আচ্ছা, এটা একটা বিষয়। আবার সামটাইমস দেখা যায় যে কোনো কোনো সময় একটু অন্যভাবে বলা হয়, যে ধরো বলা হলো যে ডন্ট, ওকে, অথবা নেভার, যে ডন্ট অর নেভার ক্লিন ইয়োর রুম, অর্থাৎ তোমার রুমটা তুমি পরিষ্কার করো না, ক্লিন ইয়োর রুম মানে তুমি রেগে গেছো, যে লাস্টে বলছো যে দেখ তোর রুমটা তোর পরিষ্কার করার দরকার নেই, এটা মা পরিষ্কার করে দেবে, রাইট, এরকম হয় না। সো ডন্ট বা নেভার ক্লিন ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করো না অথবা কখনো পরিষ্কার করো না। তাহলে এই যে বাক্যগুলো বলছি, অথবা আরেকটি বাক্য আমি বলতে পারি যে ক্লিন ইয়োর রুম, ক্লিন ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করো। তুমি যেহেতু পরিষ্কার করতে জানো না, সো আমি বললাম যে ফলোয়িং, WLOWL, হ্যাঁ, ফলোয়িং মাই ডিরেকশন, আমি তোমাকে শিখিয়ে দেব, আমার নির্দেশনা ফলো করো যে কিভাবে রুমটা পরিষ্কার করতে হয়। সো ক্লিন ইউর রুম, তোমার রুমটা পরিষ্কার করো, ফলোয়িং মাই ডিরেকশন, আর ইসি। ওকে, সো আরেকটি বিষয় বলে দিই, যে যারা নতুন যুক্ত হয়েছে ছোটোখাটো কিছু ভুল থাকতে পারে, সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, একই বাক্যকে আমি কত রকমভাবে বলেছি। ক্লিন ইউর রুম নাও, এক্ষুনি রুমটা প্রবেশ করো, এই কথার মধ্য দিয়ে কেন যেন একটা অর্ডার প্রকাশ পাচ্ছে, আদেশ, অর্ডার, ওকে। অর্ডারের সমর্থক একটি শব্দ রয়েছে, সমর্থক শব্দ হচ্ছে কমান্ড। সো আমরা একটু জেনে রাখবো, অর্ডার অথবা কমান্ড। প্লিজ ক্লিন ইউর রুম, একটু বিনয়ের সাথে আমরা বলছি প্লিজ অথবা কাইন্ডলি, এটাকে আমরা বলতে পারি রিকোয়েস্ট। এটা কি রিকোয়েস্ট না, অনুরোধ না? আচ্ছা, আরেকটি বিষয় হলো যে যারা আমার সঙ্গে এই ক্লাসগুলোতে নিয়মিত যুক্ত হচ্ছ, তোমাদের কোনোভাবেই এইগুলো নোটস করতে হবে না, এইগুলো লিখে রাখতে হবে না। পেইড ব্যাচে আমি ক্লাসটি শেষ হলেই নোটস দিয়ে দেবো, সেখান থেকে পরবর্তীতে নোট করে নেবে। আচ্ছা, এরপরে কনসিডার ক্লিনিং ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করার ব্যাপারে তুমি একটু ভেবে দেখতে পারো। সো এটাকে আমি অ্যাডভাইস বলতে পারি অথবা সাজেশন, অ্যাডভাইস বলতে পারি অথবা সাজেশন, মানে হচ্ছে পরামর্শ। আচ্ছা, লেটস ক্লিন ইউর রুম, চলো তোমার রুমটা পরিষ্কার করি। আমরা আমন্ত্রণ করছি, একজনকে নিমন্ত্রণ করছি, সো এটাকে আমরা আমন্ত্রণ করতে পারি। সো ইনভিটেশন, সো এটাকে আমরা আমন্ত্রণের মধ্যে রাখলাম। আর ডন্ট অর নেভার ক্লিন ইউর রুম, এটাকে আমরা বলছি যে ওয়ার্নিং, একেবারে সাবধানতা, ওয়ার্নিং, বললাম যে করা যাবে না। সো ক্লিন ইউর রুম ফলোয়িং মাই ডিরেকশন, আমার নীতি, আমার কথা, আমার নির্দেশনা অনুযায়ী রুমটা পরিষ্কার করো। সো তুমি এটাকে বলতে পারো ইনস্ট্রাকশন অথবা ডিরেকশন, যেটাই হচ্ছে ইনস্ট্রাকশন অথবা হচ্ছে ডিরেকশন। ইয়েস, এবার একটা মজার কথা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই যে কথার মধ্য দিয়ে অর্ডার, আদেশ প্রকাশ পাবে, যে কথার মধ্য দিয়ে রিকোয়েস্ট, অনুরোধ প্রকাশ পাবে, যে কথার মধ্য দিয়ে অ্যাডভাইস, উপদেশ, হ্যাঁ, অ্যাডভাইস, ওকে, রিকোয়েস্ট, অনুরোধ, আর ইনভিটেশন, যেটার মধ্যে দিয়ে অনুরোধ প্রকাশ হতে পারে, যেটার মধ্যে দিয়ে ওয়ার্নিং, সাবধানতা, যেটার মধ্যে দিয়ে নির্দেশনা প্রকাশ পেতে পারে। দিজ আর কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের এই হচ্ছে প্রাথমিক সংজ্ঞা, এইগুলোর নামই হলো প্রাথমিক সংজ্ঞা। সো আমি একটা কাজ করব, ইম্পারেটিভ ইজ ইকুয়াল টু, এটা যেন পরে বুঝতে সুবিধা হয়, সো আমি লিখে দেব অর্ডার প্লাস, এটা হতে পারে রিকোয়েস্ট প্লাস, এটা হতে পারে অ্যাডভাইস প্লাস, আমি লিখে দেবো এটা ওয়ার্নিং, ইনভিটেশন, আমন্ত্রণ, নিমন্ত্রণ, ওকে, আমি এখানে লিখে দেবো ওয়ার্নিং, এবং আমি লিখে দেবো যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন। সো এই সবগুলো সমন্বয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমাদের শিক্ষার্থীর মধ্যে একটা কমন সেন্স হচ্ছে, স্যার একটা শর্টকাট টেকনিক বলেন তো স্যার এগুলো মনে রাখার। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছি, এটা শর্টকাট টেকনিকটা কি?
ইয়েস, চলো শর্টকাট টেকনিকটা আমি একটু দেখে দিই। শর্টকাট টেকনিকটা হচ্ছে যে যতগুলোই আমি শুরু করেছি সবগুলোতেই একটা কমন বৈশিষ্ট্য হলো কোনো কোনো শুরুতে ভার্ব আছে। দেখো এটা শুরুতে ভার্ব, ওকে। আবার পরের বাক্যতে আমি দেখতে পেলাম রয়েছে প্লিজ, সো PLES, প্লিজ, ওকে। এখন প্লিজের পরিবর্তে কাইন্ডলিও থাকতে পারে, ওকে। আবার এই বাক্যটা শুরুতে দেখলাম লেটস আছে, ওকে। সো লেটস, যেটাকে আমরা লেটাস বলি, লেটস অথবা লেটাস, দুইটা একই কথা, টেনশনের কোনো কারণ নেই। অথবা আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে আছে ডু নট অথবা হলো নেভার, নেভার, ওকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে বাক্যতে থাকবে তাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খুব মজার না? খুবই মজার। আর এই তথ্যটুকু তুমি যদি জানো তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেনের আনসার তুমি ইজিলি দিতে পারবে। সেটি হলো বলা হলো, ভালো করে বোঝো, ফাইন্ড আউট দ্য ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। এবার ধরো কয়েকটি বাক্য দেওয়া হলো যে সিট ডাউন, আরেকটিতে বলা হলো ইউ মে গো, ইউ মে গো, আরেকটি দেওয়া হলো হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ, রাইট? তোমার সাথে কোন সমস্যা? এই তিনটা বাক্য দিয়ে যদি দেওয়া হয় আমার বিশ্বাস একেবারে ঝড় গতিতে তোমরা বলবে যে স্যার ইউ মে গো বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, ভার্ব নেই, এর কোনো বৈশিষ্ট্য যেহেতু নেই এটা ইম্পারেটিভ হতে পারে না। এটা শুরুতে ডাবলএস কোয়েশ্চেন আছে যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম ইন্টারোগেটিভ, সো এটা কোনোভাবে ইম্পারেটিভ নয়। বাক্যের শুরুতে রয়েছে ভার্ব, এই হচ্ছে ভার্ব, ইয়েস। সো যখনই ভার্ব দ্বারা শুরু হবে তার নাম হচ্ছে ইম্পারেটিভ। সো আমি জানি যে এই ধরনের আনসারগুলো, এটা আমি সহজ দিয়েছি, আরও কঠিন এক্সাম্পলস আমি সামনে টানবো অথবা পরীক্ষাতেও দেব, কিন্তু আসলে না, শেখার সূচনাটা সহজ দেওয়া হওয়া উচিত, কারণ এতে করে কি হয় মানে দেখা যায় যে সহজ জিনিস দিয়ে শিখলে আত্মবিশ্বাসটা বাড়ে, আর কঠিন হঠাৎ করে দেখলে এটা প্রথমেই ভয়ের সৃষ্টি হয়। সো যারা আনসারটা দিতে পেরেছো স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বৈশিষ্ট্যগুলো থাকা মানেই হলো সেগুলো কি বলতো, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আরেকটু সামনে এগোই। ইম্পারেটিভ থেকে ধরো আরেকটি কোশ্চেন করা হচ্ছে, তুমি তো জেনেই গেলে যে সিট ডাউনটা হচ্ছে ইম্পারেটিভ, সিট ডাউনটা হলো ইম্পারেটিভ। এখন এই কোশ্চেনটা এইভাবে আসবে কোনো এক সময় যে সিট ডাউন ইজ সিট ডাউন, তো তুমি ইম্পারেটিভ তো বলতে পেরেছো বাবা, কিন্তু বলো তো এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? অপশন বি, এটা হলো পাস্ট ইনডিফিনিট। অপশন সি, এটার নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, আমি জানি যে তোমরা এই জিনিসটা সম্পর্কে এখনও জানো না, এগুলোকে বলা হয় টেন্স। বিশ্বাস করো, আমার এই বেসিক লার্নিংয়ের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি এফোর্ট দেবো হলো যে জায়গাটায়, সেটি কোথায় জানো? সেটি হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচে। জাস্ট ওয়েট করো, অল্প কয়েকটা ক্লাস পরেই তোমরা পার্টস অফ স্পিচে ক্লাস পাবে। তো এখন প্রথম কোয়েশ্চেনটার পরে দ্বিতীয় কোয়েশ্চেন হলো যে সিট ডাউন, যারা যতটুকু বোঝো সেখান থেকে প্রাপ্ত ধারণা থেকে বলো দেখি, ইজ ইট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অর ফিউচার ইনডিফিনিট? মাশাআল্লাহ, অনেকেই তোমরা রাইট আনসার দিয়েছো, অনেকেই রাইট আনসার দিয়েছো। এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে বাট হোয়াই, কেন? ছোট্ট একটা শর্টকাট টেকনিক রেখে দাও। আমি মানলাম তুমি বোঝো না, কিন্তু শর্টকাট টেকনিকটা তো রাখতে পারো যে অল ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যত ইম্পারেটিভের বৈশিষ্ট্য যুক্ত যত বাক্য তুমি পাবে রে বাবা, এরপরে এটার নাম বলবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে এটার নাম কি বলবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, যত তুমি এটা পাবে সকলগুলোর নাম বলবে প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে? সো ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমি যদি বলি যে ডু নট গো দেয়ার, তাহলে এটার নাম কি বলবে? ডেফিনেটলি ইটস প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু একটা মজার জিনিস ঘটবে ভবিষ্যতে, সেইটা আমি তোমাকে এখনই জানিয়ে দিই।
যেমন খুব বেশি দিন না, আমি তোমাকে এই জিনিসগুলোর সঙ্গে অলরেডি আমি পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের, যেহেতু আমি বিশ্বাস করি তোমরা এখানে শুধুমাত্র যে অজানারাই ক্লাস করতে এসেছো তা না, যারা জানো ইংরেজিকে কোভিড থেকে শিখতে চাও তারাও তো কিছু শিখছো। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলছি যে এগুলোর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সকল ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে ডান। কিন্তু ট্যাগ কোশ্চেনের সময় আমরা যখন এরকম কোনো একটা বাক্য দিচ্ছি, যে ধরো টার্ন অন দ্য লাইট, অর্থাৎ লাইটটি জ্বালিয়ে দাও। ওকে, তোমরা যখন TURN টার্ন অন দ্য লাইট, এখন উত্তরের সময় খেয়াল করো, উত্তরের সময় দুইটা অপশান দেওয়া থাকলো, একটা হচ্ছে উইল ইউ, ওকে, অপশান বি, আরেকটি হচ্ছে ওন্ট ইউ। এই ইউটা কোথায় থেকে আসলো আমি সেটা তোমাকে পরে বললে হয়, এখন একটু বলি। আসলে এই বাক্যটা হচ্ছে এরকম, টার্ন অন দ্য লাইট, লাইটটা জ্বালিয়ে দাও, তার মানে এখানে একটা সাবজেক্ট লুকোনো আছে, সেটা হচ্ছে ইউ। সাবজেক্টটা কি? ইউ। তার মানে তুমি টার্ন দ্য লাইট। ওকে, তাহলে নর্মালি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট লুকানো থাকে এবং সেটি হচ্ছে ইউ। এই জিনিসটা তোমরা একটু সিম্পলি মনে রেখো। সো ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট লুকানো থাকে, সেটি হচ্ছে ইউ। সর্বদাই কিন্তু ইউটাকে রেফার করা হয়। এখন আমাকে তো তোমরা বলো একটা কথা, একটু আগে যেটা মেনে নিয়েছো যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় উইল ইউ, অর্থাৎ এই উইল কেন আসে? উইল থেকে তো অন্ট হয়েছে নেগেটিভ। আর এটা তো তোমরা জানো, যে যারা জানো না একটু জেনে রাখো, যে শ্যাল অথবা হচ্ছে উইল, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিটের বৈশিষ্ট্য। এটা তো তোমরা জানো। সো এবার বলো দেখি কোন রিজনে। স্বাভাবিকভাবেই এটি বলা হয় যে ইম্পারেটিভ বাক্য থাকলে তোমরা উইল ইউ বা ওন্ট ইউ বসাবে। আসলে ইংরেজি কোনো মুখস্থ করার মতো বিষয় নয়। ইংরেজি ভোকাবুলারি বা ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই টাইপের জিনিসগুলো মুখস্থ করার মতো বিষয়। বাট গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো প্রতিটার পেছনেই কিন্তু রহস্য জড়িত। এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা বিষয়টা জানার চেষ্টা করি। আসলে আমরা যদি এটাকে বলি স্ট্রাকচারালি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে কথাটা আমি বলেছি। কিন্তু প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থ বা মিনিং বেজ অর্থটা হচ্ছে মূলত ফিউচার বেজ। অর্থাৎ ব্যাপারটা এরকম, টার্ন অন দ্য লাইট, লাইটটা জ্বালো। তার মানে আমি যখন এই কথাটি বলছি সে লাইটটা জ্বালেনি, মানে ব্যাপারটা হচ্ছে দ্য অ্যাকশন ইজ এক্সপেক্টেড টু অকার আফটার দ্য রিকোয়েস্ট ইজ মেড। অর্থাৎ যখন আমি কোনো রিকোয়েস্ট করছি, অর্ডার করছি, এরপরেই কিন্তু সে কাজটা করছে। তার মানে আমি বললাম আর পরে কাজটা করলো। এই যে পরে কাজ করলো, দ্যাট মিনস অর্থগত দিক থেকে এটার নাম হলো ফিউচার টেন্স। আর এই ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা হলো মূলত তোমার ইনফর্মাল, অর্থাৎ স্পোকেনে ব্যবহার হয়, সেটা অর্থের দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য গ্রামাটিক্যালি টার্ন অন দ্য লাইট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেটাকে ফিউচার ভাবা হচ্ছে, আর ফিউচার মানে হচ্ছে শ্যাল বা উইল। তো আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, সেখানে বলবো যে উইল ইউ বেস্ট নাকি ওন্ট ইউটা বেস্ট। কিন্তু আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করলাম যে উইলটা কেন আসে। এটা প্রশ্ন আসতেই পারে। যখন এই প্রশ্নটা আমি তোমাকে শিখিয়েছি, তখন কেউ একটা ধরে তোমাকে বাধাতেই পারে। আরেকটু আমরা সামনে এগোই। যেমন লেট আস গো দেয়ার, খেয়াল করো, লেট আস গো দেয়ার। ওকে, আমি যদি বলি এটা কোন সেন্টেন্স, তুমি ঝড়ো গতিতে বলবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ? কারণ এখানে রয়েছে লেট আস। তুমি এটা জেনেছো, ভেরি গুড। সো এই কথাটাকেই আরেকভাবে বলা হয়, সেটা হচ্ছে লেটস গো দেয়ার। ওকে, এভাবেও বলা হয়। সো এখানে একটা মজার জিনিস তোমরা শিখে রাখো, সেটি হচ্ছে কোনো একটি লেটারকে যদি আমরা কমিয়ে দিতে চাই, কোনো একটা কিছুকে বাদ দিতে চাই, ততস্থলে একটা কি বসে বলো তো? অ্যাপোস্ট্রফি বসে। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কমা হচ্ছে নিচে, ওকে, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে পরে। আমি তো ফান করে বলি যে কমার প্রমোশন হয়ে সেটা অ্যাপোস্ট্রফি হয়েছে। ওকে, সো এইটুকু আমি বলে দিই যে যখন কোনো ওয়ার্ড মাইনাস হয়ে যায়, দেখো ইউ নেই, তাই সেই জায়গাতে কিন্তু অ্যাপোস্ট্রফি বসেছে। সো এই হচ্ছে লেট, আর আসের এই হচ্ছে এস, আর আমি ইউটাকে বাদ দিয়েছি, সেই জন্য এই হলো আমার অ্যাপোস্ট্রফি। এনিওয়ে, এটা ছোট্ট জিনিস, অনেকের মানে বুঝে আসে না। লেট আস গো দেয়ার বা লেটস গো দেয়ার, বোথ আর ইম্পারেটিভ। আর আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেটি হচ্ছে অ্যাসার্ট, কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট। সো তুমি এটাকে বলবে টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, ডান।
কিন্তু এখন আমার প্রশ্ন। সো ডাউট হচ্ছে কোথায়? আমি শিরোনামটা ডাউট দিলাম। ডাউটটা কোথায়? ডাউটটা হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অনেকের মাথায় হয়তো বা কিছু জিনিস উড়ে যেতে পারে, কিন্তু শুধু ধরে রাখো এবং দেখে রাখো যে এইটা এটা। বিশ্বাস করো, বিলিভ ইট অর নট, কয়েকদিন পরে এই জিনিসটা তোমার কাছে আবার ধরা দেবে। তাহলে ডাউটটা হচ্ছে, লেট আস গো দেয়ার। আমি যখন ট্যাগ কোয়েশ্চেন করছি, ট্যাগ কোয়েশ্চেন না, অনেকের কাছে মনে হচ্ছে ইংরেজি বুঝি না, আর এই ট্যাগ কোয়েশ্চেন বারবার কেন আসে? আসবে বাবা, গত ক্লাসেও দেখিয়েছি প্রশ্নবোধক কয়েকটা ধরন, তার ভিতর ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে একটা। প্রথমটা স্টেটমেন্ট আর পরেরটা ট্যাগ কোয়েশ্চেন। এখন এই ট্যাগ কোয়েশ্চেনের সময় আমরা দেখি এখানে আসে হচ্ছে শ্যাল উই, শ্যাল উই। ওকে, কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছো এই শ্যালটা আসলে কোথায় থেকে আসে? আমি যদি লেটাসটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি, ওকে, তাহলে তো ওখানে শ্যাল আসার কথা না। শ্যালটা আসে কোথায় থেকে? কারণটা এবার জেনে নাও। কারণটা হচ্ছে, এই বাক্যটাকে তুমি যদি ইলাবোরেট করো, বড় করো, তাহলে হচ্ছে উই শ্যাল গো দেয়ার। আসলে মূলত বাক্যটাকে টেনে বড় করলে এখানে একটা শ্যাল আনা খুবই জরুরি হবে, গুরুত্বপূর্ণ হবে। এটা একটা বিষয়। 2 নাম্বার কথা হলো, লেট আস গো দেয়ার। আমরা বলছি যে চলো আমরা যাই। যখন এই কথাটি বলছি তখনও আমি যাইনি, যাওয়া শুরু করিনি। তার মানে দ্য অ্যাকশন ইজ এক্সপেক্টেড টু অকার আফটার দ্য রিকোয়েস্ট ইজ মেড। অর্থাৎ আমি কিছু বলছি এবং তারপরে শুরু করব। তার মানে গঠনগত দিক থেকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু অর্থের দিক থেকে এটা হচ্ছে ফিউচার টেন্স, আর ফিউচারের জন্যই মূলত এখানে শ্যাল আনা হয়েছে। আর এটা তো আমরা জানি, এই যে উই থেকে আস হয়েছে, এই আসের গর্ভে তো মূলত উই লুকিয়ে আছে, উই থেকেই তো আস, তাই না? তো যাই হোক, সে কারণে উই নিয়েছি, আর এটা যেহেতু অর্থটা ফিউচারের মতো দেয়, সেই জন্য এখানে শ্যাল নিয়ে এসেছি। আশা করি এই বিষয় নিয়ে পরবর্তীতে দ্বন্দ্ব হবে না, যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আদৌ কেন প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে সামটাইমস ফিউচার টেন্স হয়। ছোট্ট জিনিসগুলোকে একটু একটু করে ধরে রাখার চেষ্টা করো, জীবনে অনেক কিছু পাবে। আর একটু সামনে এগোই আমরা। এখানে একটা প্রশ্ন আমি প্রায়শই আসতে দেখি, সেটা হচ্ছে এই বাক্যটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি যদি বলি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, তো সবাই জানো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজ দ্বারা শুরু হয়েছে। ওকে, ডান। কিন্তু প্রশ্নটা হবে ঠিক এই জায়গাটায়, প্লিজের নিচে আন্ডারলাইন করে সুন্দর একজন একটি কমেন্ট করেছে, কল্লুল আহমেদ, দ্য ওয়ার্ড ডাজ নট ডান ইয়েট। হ্যাঁ, কাজটা এখনও শেষ হয়নি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্লিজ হেল্প আস, এই প্লিজের নিচে আন্ডারলাইন করা হতে পারে এবং দিয়ে বলতে পারে প্লিজের নাম কি। ইতিমধ্যে তোমরা একটা জিনিস জেনেছো যে একটা ওয়ার্ডের 4টা রূপ। একটা হচ্ছে নাউন, ওকে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আমার পেইড ব্যাচে কিন্তু এই সংক্রান্ত একটা শিট দিয়েছি, চমৎকার 200টা ওয়ার্ডের। যারা মুখস্থ করেছো কমেন্টে নজর আমাকে জানাবে, যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা এই শিটটা পেয়েছো। মোটামুটি বেশিরভাগ শব্দেরই কিন্তু এই 4টা করে রূপ আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আছে তো? ওকে, সবগুলো নেই, দু একটা হয়তো বা কমও থাকতে পারে, কিন্তু প্রায় শব্দগুলোরই 4টি করে রূপ। তাহলে আমাকে বলো, প্লিজ এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে অবস্থান নিয়েছে আমাকে একটু জানাতে হবে। ওকে, এটা একটা জানাও। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরো বলা হলো যে হি প্লিজেস মি, সে আমাকে খুশি করে। এখানে প্লিজের সঙ্গে এস দেওয়া হয়েছে এবং আন্ডারলাইন করা হয়েছে। ইয়েস, একটু জেনে রাখো তোমরা, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে প্লিজ ইউজ করি, শর্টকাটটা একটু লিখে নাও সবাই, শর্টকাট। সো প্লিজ এরপর যখনই কোনো ভার্ব দিয়ে বাকি অংশটা থাকে, মনে রেখো সবাই, প্লিজ এরপর যদি ভার্ব থাকে প্লিজ, ওকে, এরপর যদি আরেকটি ভার্ব থাকে, ওকে, তাহলে এই প্লিজটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। ব্যাস, হয়ে গেল, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। এই প্লিজ মানে খুশি করা নয়, প্লিজ মানে বিনীতভাবে, অনুগ্রহপূর্বক, অর্থটাই আলাদা। কিন্তু যদি কোনো বাক্যতে আমরা সাবজেক্ট পরবর্তী, সো আমরা বলবো হচ্ছে সাবজেক্টের পরে যদি প্লিজ থাকে, ওকে, সো এই প্লিজটার নাম আমরা বলবো কি বলতো? এটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে যদি প্লিজ থাকে, এই প্লিজের নাম বলবো আমরা ভার্ব। ব্যাস, হয়ে গেল। তাহলে এই টাইপের একটা প্রশ্ন আমি আসতে দেখেছি, যেহেতু ইম্পারেটিভ থেকে কী ধরনের প্রশ্ন ভবিষ্যতে হতে পারে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। ওকে,
এবারে আমরা আরেকটু সামনে এগোই, ইম্পারেটিভ আদেশমূলক বাক্য নিয়ে আমরা কথা বলছি। ওকে, এখন নেক্সট যে সেগমেন্ট সেটা হলো যে আমরা অ্যাসার্টিভ যখন বাক্যটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে সাবজেক্ট থাকে তারপরে বাকি অংশ। ওকে, আমরা যখন ইন্টারোগেটিভ দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে অথবা একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে একটু পরে হলেও একটা সাবজেক্ট থাকে। একটু মনে করে দেখো এবং প্রশ্নবোধক চিহ্ন, এটাই কিন্তু স্বাভাবিক, মানে সাবজেক্ট কিন্তু থাকে সবার শেষে ফুল স্টপ। ওকে, যেমন আই উইল গো। ওকে, যখন এটাই তোমার ইন্টারোগেটিভ হয় অনেকভাবে, ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে অথবা উইল আই গো হতে পারে। সো এটি হচ্ছে সাধারণ কথা। তার মানে প্রতিটা বাক্যেই কিন্তু সাবজেক্ট কি করে, সাবজেক্ট থাকে। বাট মনে রেখো তোমরা, ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। সো আমরা বলবো হচ্ছে ইম্পারেটিভ, একটু নোট করে নাও, ইম্পারেটিভ সেন্টেন্স ইজ মানে ইউজুয়ালি যেটা হয় সাবজেক্টলেস, সেটা হচ্ছে সাবজেক্টলেস, অর্থাৎ সাবজেক্ট থাকবে না। এটাই কিন্তু সত্য কথা না? যেমন আমি যদি বলি ধর এটা কল আ ডক্টর, তাহলে তুমি বলবে যে স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটাতে সাবজেক্ট নেই, কিন্তু যদি বলি বলো তো সাবজেক্ট কি লুকানো আছে, তখন বলবে যে ইউ কল আ ডক্টর। তার মানে তুমি জেনে গেছো ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো এখানে একটা সাবজেক্ট কি লুকানো থাকে, ইউ লুকানো থাকে না? কিন্তু ব্যতিক্রম কোথায় দেখো, আমি লিখলাম এক্সেপশন, CEPTN, এক্সেপশন। আমি ধরো এই কল আ ডক্টরে যাতে বললাম যে সামবডি কল আ ডক্টর, SOME, সামবডি কল আ ডক্টর, আন্ডারলাইন করলাম এবং এর নিচে বললাম যে এই বাক্যটার নাম কি, এটা কি অ্যাসার্টিভ, ওকে, নাকি এটা ইম্পারেটিভ। সামবডি কল আ ডক্টর। এখন একেবারে নিতান্তই দ্বিধার মধ্যে পড়ে যাবে যে স্যার আপনি তো বলেছিলেন যে ভার্ব দ্বারা শুরু হবে, তো ভার্ব দ্বারা শুরু হয়নি, এটা তো নর্মালি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। ওকে, সবার শেষে ফুল স্টপ। ওকে, সো এটাকে অ্যাসার্টিভ বলবো, রাইট? কিন্তু মজার কথা জেনে নাও, আচ্ছা মজার কথা বলার আগে আমি একটা নোট দিয়ে দিই, নোটটা তোমরা একটু মনে রেখো সবাই। যদি কখনো তোমরা সামবডি, একটু মনে রাখো সামবডি মানে বডি যুক্ত, ঠিক আছে, এই হচ্ছে ডট বডি। ওকে, আরেকটি হচ্ছে ডট হচ্ছে ওয়ান। ওকে, অর্থাৎ আমরা শর্টকাটে বলবো হচ্ছে যে ধরো সামবডি, এরপরে অ্যানিবডি। ওকে, অ্যানিবডি, তারপরে হচ্ছে ধরো নো ওয়ান, অথবা হচ্ছে নান। হ্যাঁ, নানটা এই জায়গাতে বেশি ইউজ হয় না। তারপরে ধরো এনিওয়ান। ওকে, এনিওয়ান, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে। ওকে, আমি জানি যে তুমি এটা জানো না, বাট এইটুকু মনে রাখো, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে বডি যুক্ত এবং ওয়ান যুক্ত, সামবডি, অ্যানিবডি, নো ওয়ান, নান, এনিওয়ান, এটসেট্রা, ইটিসি মানে হচ্ছে এটসেট্রা ইত্যাদি, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে, যারা জানি না একটু জেনে রাখবো, ইনডিফিনিট প্রোনাউন, এগুলোর নাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। অর্থাৎ অনির্দিষ্ট করেই সবাইকে বলা হয়। সামবডি কেউ না, আসলে প্রত্যেকে, অ্যানিবডি, রাইট, নো ওয়ান, নান কেউ না। এইরকম যখন ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে। সো শর্টকাটটা হচ্ছে এই ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ এইগুলো ভালো করে বুঝে নাও। ইনডিফিনিট প্রোনাউনের পরে যদি তুমি কখনো ভার্ব দেখতে পাও, তারপরে এক্সটেনশন যা আছে তাই, তখন ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ না জানলে কি হবে, একেবারে গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে যেটা হলো দেখো, সামবডি
ওকে, বাক্যের শুরুতে ইনডিফিনিট প্রোনাউন, এই যে সামবডি মুখস্থ করতে হবে। এরপরে রয়েছে ভার্ব, এই হচ্ছে ভার্ব, ভার্বের পরে হচ্ছে বাকি অংশ, ইয়েস। অতএব এটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। বিশ্বাস করো, এই প্রশ্নগুলোই বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। কখনোই ভাবার কোনো কারণ নেই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এর থেকে বাহিরের কোনো প্রশ্ন আসে, এর থেকে বাহিরের কোনো প্রশ্ন আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। আশা করি এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট একটা কোশ্চিন আসি, খেয়াল করো। ধরো একটি প্রশ্ন করা হলো, বলা হলো যে একটা সহজ আমি একটি এক্সাম্পল দিই। সেটা হলো যে স্টে হেয়ার, আরেকটিতে দেওয়া হলো যে ইউ স্টে হেয়ার, ওকে। আরেকটিতে দেওয়া হলো ডু স্টে হেয়ার, STY, স্টে হেয়ার, ওকে। এখন এটা দিয়ে বলা হলো যে চুজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ নিচের কোন বাক্যটা সঠিক তুমি বেছে বের করো, চুজ দ্য কারেক্ট আনসার, ওকে। বলো দেখি নিচের কোন বাক্যটিকে তুমি রাইট বলবে। মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেও না, আমরা রয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভেতরে। এর যত আদ্য পান্ত আছে আমরা সব কিছুকে একেবারে একত্রিত করে ফেলবো। এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে যুক্ত আছো তোমাদেরকে বলি, যদি একটা জীবনের এনজয়েবল একটা কোর্স পেতে চাও বেসিকের, তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও পেইড ব্যাচে। কারণ পেইড ব্যাচে যুক্ত না থাকা মানে তুমি অনেক কিছু মিস করছো। একটা আয়োজনের মোর দ্যান 80% তুমি মিস করছো। 20% ইজ আ ক্লাস, আর বাকি অনেক কিছুই রয়েছে তোমার পেইড ব্যাচে, 80%। সো তুমি জয়েন হয়ে যাও, তোমার জন্যই কোর্স ফি রাখা হয়েছে নামমাত্র। ইংলিশ মজা কখনোই জুলুম করে না, কারণ জুলুম জিনিসটাই না আল্লাহ পছন্দ করেন, না বান্দার জন্য সেটা প্রযোজ্য। সেই ভাবনা থেকে ইংলিশ মজা যত ফলোয়ার সবার জন্যই এই বাণী থাকে, সর্বদাই কোর্সগুলো অল্প থাকে। চুজ দ্য কারেক্ট আনসারের ক্ষেত্রে তুমি বলবে যে স্যার শুরুতে ভার্ব হয়েছে, বাকি অংশ, অতএব এটি হচ্ছে ইম্পারেটিভ বলবে। এখন পরেরটা নিয়ে খুব ঝামেলা, যে ইউ স্টে হেয়ার, শুরুতে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, মনে হচ্ছে স্যার এটা তো অ্যাসার্টিভ একটা ভাব লাগছে, কিন্তু না রে বাবা, এটার নামও ইম্পারেটিভ, ইম্পারেটিভ। কারণ স্টে হেয়ার, এখানে অবস্থান করো, তার মানে এই ইউটা কিন্তু হচ্ছে ঐচ্ছিক, মানে এটা না দিলেও হতো কিন্তু দেওয়া হয়েছে। এর মানে কি জানো, নির্দিষ্ট করে ইউটাকে একটু ইমফ্যাসিস করছে। স্টে হেয়ার মানে অনেকগুলো মানুষ একসাথে আছে, তার ভিতরে আঙ্গুল দিয়ে বলা হচ্ছে ইউ স্টে হেয়ার, তুমি এখানে বসো। তার মানে বাক্যটা ইম্পারেটিভ, বাট এটা হচ্ছে মোর স্পেসিফিক বা মোর ইমফ্যাসাইজড ফ্যাক্ট, মানে বেশি গুরুত্ব দিয়ে বলা। তাই কোনো সময় ভার্বের পূর্বে তোমরা যদি ইউ দেখো, এটা দেখে চমকে যাবে না, ইটস অলসো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি শেষ বাক্যটায়, ডু স্টে হেয়ার, এইটাও ভার্ব, এটাও ভার্ব। এখন মনে মনে ভাবছো যে ডু নট হলে তাও তো বেঁচে যেতাম, কিন্তু ডু স্টে এটা আবার কিভাবে হয় একটু জেনে রাখো। এটাকেও আমরা ইম্পারেটিভ বলবো, এটাকেও কি বলবো আমরা, ইম্পারেটিভ বলবো। পার্থক্যটা কি, বেশি গুরুত্ব দিয়ে কোনো কথা বলার সময় আমরা ভার্বের পূর্বে ডু ব্যবহার করব সর্বদাই। শর্টকাটটা একটু লিখে রাখো সবাই, শর্টকাটটা ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে ডু প্লাস ভার্ব। আমরা যদি বলি যে ভার্ব প্লাস এক্সটেনশন, এটা ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ, এটা হলো জেনারেল একটি কথা, মানে সাধারণ একটি কথা, এখানে বিশেষ কোনো জোর জবরদস্তি কিছু প্রকাশ পাবে না, জেনারেল কথা। কিন্তু যখন আমি জাস্ট এই ভার্বের পূর্বে একটা ডু লাগিয়ে দেব, সো ডু, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে এক্সটেনশন ইজ ইকুয়াল টু, এটা আর জেনারেল নেই, সেটা হচ্ছে ইমফ্যাসিস। একেবারেই ইমফ্যাসিস একেবারে জোর দিয়ে বোঝায়, হ্যাঁ, সেটা একেবারে জোর দিয়ে বোঝায় ইমফ্যাসিস। এটা খুবই আর্জেন্ট, GENT, আর্জেন্ট। চলো এবার একটু আমি বোঝানোর চেষ্টা করি। যেমন ধর আমি বললাম যে স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো, সাধারণ কথা। কিন্তু যখন বলবো ডু স্টে হেয়ার, এখানে অবস্থান করো বা অবস্থানই করো, বুঝতে পারছো? তাহলে ডু স্টে হেয়ার,
দুটো ইম্পারেটিভ, স্টে হেয়ার এখানে অবস্থান করো, ডু স্টে হেয়ার এখানেই অবস্থান করো, অবস্থানই করো, এরকম একটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি যখন বলবো যে ইট রাইস মানে হচ্ছে ভাত খাও, ওকে, আর আমি যখন বলবো ডু ইট রাইস তখন অর্থ কী দাঁড়াবে বলো তো? ভাতই খাও। ইট রাইস মানে ভাত খাও, ডু ইট রাইস ভাতই খাও, একটু ফোর্স দিয়ে। আমি যদি বলি যে রান দৌড়াও, আমি যদি বলি ডু রান দৌড়াওই, দৌড়ানোই তোমার কাজ। বুঝতে পারছো? সো ইম্পারেটিভে আমরা ভার্বের পূর্বেও কি ব্যবহার করতে পারি? ইয়েস, আমরা একটা ডু ব্যবহার করতে পারি। মনে থাকবে? ওকে, ফাইন। এত কিছু আলোচনা করার পর হয়তোবা তোমাদের অনেকের কিছু বিভ্রান্তিকর বিষয় থাকতেই পারে, তার ভিতরে এই বাক্যটার কথা আমি বলি। যেমন বলা হলো যে হ্যাভ অ্যানাদার, বললাম যে হ্যাভ অ্যানাদার পিচ অফ, হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন। মেলন মানে কি বলতো? তরমুজ। হ্যাঁ, তরমুজের সিজন প্রায়, এই তো। হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন অর্থাৎ অন্য একটা তরমুজ হবে, অন্য কোনো তরমুজের অপশান রয়েছে? একটু আমাকে জানাও তোমরা দেখি যে এই বাক্যটা কি অ্যাসার্টিভ, ওকে, এটার নাম কি ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অথবা এটার নাম ইন্টারোগেটিভ। তো যা হোক, ইন্টারোগেটিভ বলবে না কারণ এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। এটাকে অ্যাসার্টিভ বলবে না কারণ এটা শুরুতে সাবজেক্ট নাই। ওকে, সো এটাকে কি বলবে? এটার নামও হচ্ছে ইম্পারেটিভ। এটা একটু ব্যতিক্রম, একটু মনে রাখো ছোট্ট করে এই নোটসটা, কারণ ইম্পারেটিভের আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি তার ভিতরে এটা হচ্ছে ব্যতিক্রম। যখন সেন্টেন্সের শুরুতে হ্যাভ থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, রাইট? সেন্টেন্সের শুরুতে হ্যাভ এবং সবার শেষে যখন ফুল স্টপ থাকে সেটা কিন্তু হয়ে যায় ইম্পারেটিভ, এবং এই ইম্পারেটিভটাকে বলা হয় অফার, ইম্পারেটিভ। এবং এই ইম্পারেটিভটা হচ্ছে প্রস্তাবমূলক, মানে আমি ধরো কিছু পেতে চাই, আমি জানতে চাচ্ছি, রাইট? সো হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন, আর কি কোনো তরমুজ আছে? ওকে, সো ইটস অলসো ইম্পারেটিভ। তো এই হচ্ছে মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত আদ্যপান্ত। এখন পরবর্তীতে যখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের কথা বলবো, এবং ট্রান্সফরমেশন সেন্টেন্স, তখন দেখবে এই কিছু কিছু জিনিস তোমার জানা খুব জরুরি হয়ে যাবে। যেমন যে ইম্পারেটিভ বাক্যটা, সেই ইম্পারেটিভ বাক্যটা যখন আমরা অ্যাসার্টিভে পরিণত করব, তখন আসলে সেটা কেমন হয়। মানে ইম্পারেটিভ একটা বাক্য, ধরো আমি বললাম যে FINISH, ফিনিশ দ্য টাস্ক। আমি তো বিশ্বাস রাখি এটা লেখার সঙ্গে সঙ্গে তুমি ধরে ফেলেছো এটার নাম হলো ইম্পারেটিভ। কেন বলো তো? বিকজ ভার দ্বারা শুরু হয়েছে। সো ফিনিশ দ্য টাস্ক এটা হচ্ছে ইম্পারেটিভ। কিন্তু যখন আমি এটাকে অ্যাসার্টিভে পরিণত করব তখন কি হবে বলো তো? নর্মালি হবে ইউ ফিনিশ দ্য টাস্ক। তার মানে বাক্যের আগে একটা ইউ দিলে সেটা কি হয়ে যায়? একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে নর্মালি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায়, একটা ইউ যুক্ত করলে অ্যাসার্টিভ হয়ে যায়। ওকে, এরপরে ধরো তোমার এরকম কিছু বাক্য দেখবে যে ডু নট, FINISH, ফিনিশ দ্য টাস্ক। রিভিশন করো আমার সঙ্গে। তো বললো যে পরীক্ষাতে ডু নট ফিনিশ দ্য টাস্ক, এটা তো বাবা ইম্পারেটিভ। এবার তুমি এটাকে অ্যাসার্টিভ করে দেখাও। চারটা অপশান থাকলো, অথবা তোমাকে লিখতে বলা হলো, তখন তুমি কি করবে? তোমাকে জেনে রাখতে হবে এই কথাটার ভিতরে একটা উচিত কথা লুকোনো আছে, মানে তোমার কাজটি করা উচিত কি উচিত নয়। আর এই জন্য তোমাকে নিয়ে আসতে হবে ইউ, কারণ ইউ নিয়ে আসবে এই কারণে, কারণ ইম্পারেটিভ মানেই তো সাবজেক্ট ইউ। আর একটু কষ্ট করে তোমাকে শুড নিয়ে আসতে হবে, শুডের পরে তোমাকে নট নিয়ে আসতে হবে, যেহেতু নট এখানে আছে। তারপরে ফিনিশ থেকে বাকি অংশ। বুঝতে পারছো? এই ছোটোখাটো বিষয়গুলো আমি ট্রান্সফরমেশনে আলোচনা করব। ধরো বলা হলো যে নেভার ফিনিশ দ্য টাস্ক, কখনো কাজটি শেষ করো না। তখন ইম্পারেটিভ সময় কী করবো? ইউ তো আমি নিয়ে আসবোই, কারণ ইম্পারেটিভ মানেই তো আমার একটা ইউ সাবজেক্ট। আর আমি অবশ্যই একটা শুড নিয়ে আসবো, নট মানেই সেখানে শুড আসবে, এটা মনে রেখো। আর এরপরে হচ্ছে নেভারটা নিয়ে আসবো, নটের এই সমর্থক এখানে নেভার। ওকে, সো ইউ শুড নেভার ফিনিশ দ্য টাস্ক। বুঝতে পারছো? তো এইগুলোর নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলো আমরা কোনো এক সময় যখন এই জিনিসগুলো আমরা বুঝে ফেলবো তখন ইজিলি আমরা সেগুলো ক্যাচ করতে পারবো। নিশ্চয়ই আমার বিশ্বাস
তোমাদের এগুলো খুব বেশি কঠিন লাগার কথা না, অবশ্যই তোমরা এগুলো পারবে। ঠিক আছে, সবশেষে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করব, এবং সেটি হচ্ছে, ধরো যদি এরকম বলা হয় যে, বলা হলো যে লাস্ট পার্ট, মানে আজকের ক্লাসের একেবারে লাস্ট পার্টে আমরা এসেছি। ধরো বলা হলো যে শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব? আমি অপশানে বলছি যে এটার উত্তর হিসেবে আমি কি নেব। আমি এটার উত্তর হিসেবে কি ইয়েস নেব, ওকে। অপশান বি হিসেবে আমি নো নেব, অপশান সি হিসেবে আমি লেটস নেব, ইত্যাদি ইত্যাদি। ধরো বলো দেখি লাস্ট পার্টে শ্যাল উই গো দেয়ার, এটার উত্তর হিসেবে আমি কি নেব? আমি কি ইয়েস বলবো, আমি কি নো বলবো, আমি কি লেটস বলবো? আমি কমেন্টের দিকে নজর রাখছি। সহজ সহজ এই জিনিসগুলোর আনসার তোমাকে জানতেই হবে। ওকে, একজনের প্রশ্ন হচ্ছে সবগুলো ক্লাস কোথায় পাবো? সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। পেইড ব্যাচে ভর্তি হওয়ার নিয়মাবলী থাকবে প্রথম কমেন্টে। পেইড ব্যাচে যখনই যুক্ত হও, যেদিনই যুক্ত হও, মনে রেখো আমরা সর্বদাই প্রথম থেকে শেষগুলো ক্লাস একসাথে আমি দিয়ে দিই। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে বেসিকের ক্লাসটা কখন হবে, কখন হয়, সেটা আমি তোমাদের পেজে জানিয়ে দিই। ক্লাসগুলো শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে ফেসবুক পেজে। ওকে, মাশাআল্লাহ, ইয়েস। এইবার একটু তোমরা জেনে রাখো, বেসিক্যালি শ্যাল উই গো দেয়ার আমরা বলতে পারি যে ইয়েস, বলতে পারি, পারি না? যে আমরা কি সেখানে যাব, আমরা বলতে পারি ইয়েস। আমরা কি সেখানে যাব, আমরা বলতে পারি নো। বাট জেনে রাখো, তুমি যদি ইয়েস বলো, মনে রেখো ইয়েস এর একটা সমর্থক শব্দ হচ্ছে লেটস। লেটস মানেই হচ্ছে ইয়েস, এই কথাটা তোমরা অবশ্যই মনে রেখো। ইয়েস এর সমর্থক শব্দ কি বলতো? লেটস। তো তুমি বলতে পারো শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব, উত্তরে বলতে পারো ইয়েস, তুমি বলতে পারো নো। আবার অন্যদিকে লেটসও বলতে পারো। তার মানে লেটস হচ্ছে ইয়েস এর সমর্থক শব্দ। একদিক থেকে তিনটাই রাইট উত্তর। শুধু নতুন ইনফরমেশন হচ্ছে ইয়েস এর সমর্থক শব্দ যে লেটস, এটা আমরা জানতাম না। আমরা এতদিন শুধুই জানতাম যে লেটসের পরে কিছু একটা দিতেই হবে, মানে লেটস গো দেয়ার, রাইট, বা লেটস ডু সামথিং, এমনটি নাও হতে পারে। আজকের আয়োজনটি শেষ করছি। আয়োজনের শেষে তোমাদের কাছ থেকে জানতে চাই পুরো এই ক্লাসটি এনজয় করেছো কিনা, নিজের অজান্তেই পুরো 1 ঘন্টা সময় কেটে গেল কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে জানাতে হবে মনের কথা। কমেন্টে নজর রেখে আজকের আয়োজনটি শেষ করছি। মনে রেখো, আমি তোমায় দেখতে পাই না, আর তুমিও আমাকে দেখতে পাও না। শুধু তোমার কমেন্টগুলোই মূলত আমাদের এই ক্লাসের আবহাওয়া, এনভায়রনমেন্ট সম্পর্কে আমাকে জানিয়ে দেয়। ক্লাসের অনুভূতি সম্পর্কে ঝটপট করে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। ইনশাআল্লাহ পরবর্তী দিন আবারও ক্লাসে অ্যাটেন্ড হব লেকচার 7-এ। আমি চাইলেই একটা ক্লাসকে ছোট্ট করে নিতে পারি না। আমি চাইলেই অনেক ইনফরমেশান গ্যাপ দিয়ে আমি ক্লাসকে ডিঙ্গিয়ে যেতে পারি না। আমার খুব মনে কষ্ট লাগে। আমি ভাবি যে এই গ্যাপগুলো থাকার কারণেই আজকে শিক্ষার্থীর এই অবস্থা। আজকে শিক্ষার্থীরা পিছিয়ে থাকার পেছনে কারণই হলো একটা টপিক শেখার সময় ওই টপিকের সাথে সম্পৃক্ত সকল ইনফরমেশানগুলো না জানাটা। তাই আমি সর্বদাই মনের এই গহীনে লুকিয়ে থাকা ব্যথাটা অনুধাবন করি। আমি মনে করি যে আমার জীবনে কষ্টগুলোই হয়তোবা অনেকের জীবনে কষ্ট, কারণ আমিও যখন স্টুডেন্ট ছিলাম অনেক প্রশ্নের উত্তর পাইনি। অনেকের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে এটা থাকলে এটা হয়, মুখস্থ করতে হয়। তাই পরবর্তীতে আমি ইংরেজিকে একেবারে শেকড় থেকে তুলে আনার জন্য অবিরাম চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, যা করছি, যা করে যাব, সব কিছুই তোমাদের জন্য। মহান আল্লাহ যেন আমাকে শেষ দিন পর্যন্ত এই কাজগুলো করে দেওয়ার বা করে যাওয়ার তৌফিক দান করে, সেই প্রত্যাশা আজকের আয়োজনটি ইতি টানছি। তোমাদের সঙ্গে আবার কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। তবে একটি কথা বলে দিই তোমাদের, অনেকে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না। যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারা যে কি পায়, কি বিজয়ের হাসি তাদের মুখে ফোটে, তা শুধু সময়ের অপেক্ষা। যদি লেগে থাকো 1 থেকে 50 পর্যন্ত এই ক্লাসে, বিশ্বাস করো তুমি যা পাবে, তোমার পাওয়া দেখে আমার হিংসা হবে। আমার এই হিংসা নিঃসন্দেহে তোমার কোনো খারাপ কিছুর জন্য নয়। একজন সন্তান যখন ভালো কিছু করে, বাবা তার নিজেকে হয়তোবা কখনো পরাজিত ভাবে না। বাবা একটু মুখ চেপে বিজয়ের হাসি হাসে যে আমারই সন্তান, আমারই শিষ্য, আমারই শিক্ষার্থী তো ভালো করেছে। তোমরা যেদিন বিদ্যায়, শিক্ষায়, নম্রতা, ভদ্রতায় আমাকে উতরিয়ে যাবে, সেদিনই আমার প্রকৃত সফলতা। তোমরা সেই দিন ছুঁয়ে যাও সবাই, সেই দিনের প্রত্যাশায় তোমরা অবিরাম লেগে থাকো।
ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবে। মনে মনেই বাসনা প্রত্যাশা করো। ভালো থেকো সবাই। যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।